দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। এমপি হিসেবে শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী। পুলিশের এএসআই পদে প্রথমবার সরাসরি নিয়োগ, তবুও সাড়া কম। দেশে ফিরল কাতারে নিহত 5 রেমিটেন্স যোদ্ধার মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকার জন্য 3 দিন ধরে চলছে ট্যাটা যুদ্ধ। 500 ও 1000 টাকার নোট বাতিল হলে ঝুঁকি কি? 30 বছর দাঁড়িয়ে রহস্য মোড়ানো 7 মাথার এক নারিকেল গাছ। দুর্নীতির ভান্ডার রূপপুর, 27 কোটির যন্ত্রপাতি কেনা হয় 214 কোটিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম 4 আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ঋণ খেলাপি হওয়ায় সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। এর আগে গেল 15 জুন উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য 30 জুন দিন ধার্য করেছিলেন। মামলার নথি অনুযায়ী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ওঠার পর থেকেই তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা শুরু হয়। নির্বাচন কমিশন গেল 18 জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট আবেদন করে। পরে হাইকোর্ট রিটটি খারিজ করে দিলে ব্যাংকটি আপিল বিভাগে আবেদন করে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি পরীক্ষার মাধ্যমে পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই নিয়োগ শুরু হলেও প্রত্যাশিত সাড়া মিলছে না। বিভিন্ন জেলায় শূন্য পদের বিপরীতে আবেদনকারী ও পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। আর যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের বড় অংশই পুলিশ বাহিনীর বর্তমান সদস্য, বিশেষ করে কনস্টেবল পদে কর্মরত। গত কয়েক বছরে পুলিশের পেশাগত ঝুঁকি ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তার প্রভাব নতুন প্রজন্মের চাকরি প্রার্থীদের মধ্যেও পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক জেলায় শূন্য পদের তুলনায় প্রত্যাশিত নতুন প্রার্থী পাওয়া যাচ্ছে না। নতুন আবেদনকারীদের একটি বড় অংশ পরীক্ষায় অনুপস্থিত। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা। কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার মরদেহগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। জানা গেছে মরদেহবাহী বিমানটি সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছানোর পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন নিহতের পরিবারের সদস্যরা। গেল 21 জুন কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই 5 প্রবাসী বাংলাদেশি নিহত হন। সুদের টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিনের মতো চলছে সংঘর্ষ। এই 3 দিনে হামলা, ভাঙচুর, লুটপাট, এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। আহত হয়েছেন শতাধিক। সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তী গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। জানা গেছে সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া ধরন্তী গ্রামের মোহাম্মদ খাদিমের কাছে সুদের 1 লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদিম টাকা দিতে অস্বীকার জানালে গেল রোববার রাতে দুই পক্ষের হয়ে 2 গ্রামবাসী সংঘর্ষ জড়ায়। এ সময় খাদিম নিহত হন। আহত হয় প্রায় অর্ধ শতাধিক। পরদিন বিকেলে খাদিমের জানাজার পরে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। প্রায় 3 ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 25 জন আহত হন। এদিকে মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত 20 জন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 500 ও 1000 টাকার নোট কি শেষ পর্যন্ত বাতিল করবে সরকার? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। মূলত ঘরে অলস পড়ে থাকা নগদ অর্থ ব্যাংকে ফিরিয়ে আনতে সরকার দলীয় একজন সংসদ সদস্য 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাবের পরই এ নিয়ে আলোচনা শুরু হয়।
কালো টাকাকে ব্যাংক খাতে যুক্ত করা, সন্ত্রাস বা দুর্নীতি বন্ধের উদ্দেশ্যে অতীতে বিভিন্ন দেশে ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও কম দেশই এক্ষেত্রে সুফল পেয়েছে বলে জানাচ্ছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির জানান, এখন পর্যন্ত যত দেশ এ ধরনের পদক্ষেপ নিয়েছে তাদের বেশিরভাগ দেশে দেখা গেছে যে অর্থনীতি খুব একটা লাভবান হয়নি। দেখা গেছে যাদের কাছে কালো টাকা বা নগদ অর্থ রয়েছে তারা নিজেদের লোক দিয়ে বা অন্য কোনো উপায়ে ব্যাংক থেকে পুরনো নোট পরিবর্তন করে নতুন নোট সংগ্রহ করে ফেলে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্তে লাভের চেয়ে ক্ষতির অংশই বেশি বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে প্রথম ক্ষতিটা হলো সরকার ও দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর মানুষের আস্থার সংকট তৈরি হওয়া। এছাড়াও একটি দেশের সরকার কোনো ব্যাংক নোট বাতিল করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সে দেশের অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। আতঙ্ক থেকেই সবাই তাড়াহুড়ো করে ব্যাংকে পুরনো মুদ্রা জমা দিয়ে নতুন মুদ্রা সংগ্রহ করতে চায়। এর ফলে নগদ অর্থের সংকট দেখা দেয়, যার নেতিবাচক প্রভাব পড়ে মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা বাণিজ্যে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। এ যেন এক সৃষ্টিতে বিস্ময়। এক নারিকেল গাছের 7টি মাথা, একটি মাত্র গোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা গাছটি কাণ্ড থেকে বিভক্ত হয়ে 7 শাখায় ছড়িয়ে পড়েছে। 30 বছর ধরে এভাবেই রহস্য জড়িয়ে রেখেছে গাছটি। রহস্যময় এই গাছ দেখতে ভিড় লেগে থাকে মানুষের। এটি সাধারণ কোনো গাছ নয় এমন বিশ্বাস স্থানীয়দের। ধারণা প্রকৃতির এক বিরল রহস্য, আবার অনেকের বিশ্বাস মহান আল্লাহ তাআলার কুদরতের এক অনন্য নিদর্শন। মাটি থেকে প্রায় 18 থেকে 20 ফুট উপরে উঠে গাছের কাণ্ডটি 2 ভাগে বিভক্ত হয়েছে। এরপর 2 শাখা থেকে 4টি, পরে আরও শাখা প্রশাখা সৃষ্টি হয়। গাছটির 2 শাখা প্রকৃতির কারণে ভেঙে গেলেও মূল 7টি শাখা এখনও রয়েছে জীবন্ত। প্রায় 40 বছর আগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছটি রোপণ করা হয়। বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক ইদ্রিস আলী গাছটি রোপণ করেছিলেন। রোপণের 10 বছর পর এই রহস্যময় পরিবর্তন শুরু হয়। এমন অবাক করা নারকেল গাছ এর আগে কখনো দেখেনি বলে জানায় শিক্ষার্থীরা। তো এটা দেখে অনেক আশ্চর্য লাগে এবং এটি অনেক ঐতিহ্যবাহী একটি গাছ। এই গাছটি দেখতে অনেকেই আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, দেখে অনেক অদ্ভুত আশ্চর্য হয়। যখন আমার বড় বোনরা স্কুলে পড়তো তখন ওরা একদিন বলছিল আমাকে যে আমাদের স্কুলে একটা ডাব গাছ আছে যেটা 3-4টা ডাল আছে, অনেকগুলা ডাল আছে। তো আমি ভাবছিলাম যে ওরা আমার সাথে মজা করতেছে। তখন আমি যখন 2023 সালে এই বিদ্যালয়ে চান্স পাইলাম, এসে দেখি যে সত্যি এই বিদ্যালয়ে এরকম একটা ডাব গাছ আছে। এটি আসলে একটি অলৌকিক বিষয়। আমরা মাঝে মাঝে এটি দেখি এবং আশ্চর্য হই যে এটি পীরগঞ্জের মধ্যে হয়তোবা এটি প্রথম। কেন, কিভাবে, এই উত্তর এখনো পাননি কেউ। এলাকাবাসীর দাবি গাছটি এলাকার ঐতিহ্য ও আল্লাহর একটি কুদরতের নিদর্শন। তাই বিরল এই গাছটিকে সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন তারা। এই যে অলৌকিক একটা ঘটনা, এই যে আল্লাহর কুদরত, আসলে আল্লাহর মহিমা, এই কুদরত সহজে চোখে পড়ে না। এটা প্রায় 40 বছর বয়স, এখনো ডাব এখানে হচ্ছে। নারিকেল গাছটিকে বিদ্যালয়ের ঐতিহ্য হিসেবে দেখছেন ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষক। গাছটি রক্ষণাবেক্ষণের জন্য কি করা যায় সেটি আমি নিয়ে ভাবছি এবং আশা করি আগামী দিনে এই গাছটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রকৃতির বুকে কত যে রহস্য লুকিয়ে আছে তারই এক জীবন্ত উদাহরণ এই 7 শাখার নারিকেল গাছ। বিস্ময় জাগানো এই গাছটি শুধু পীরগঞ্জের নয়, পুরো ঠাকুরগাঁওয়ের একটি অনন্য আকর্ষণ হয়ে আছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। দেশের প্রথম ব্যয়বহুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির হিসেব যেন শেষ হচ্ছে না। একের পর এক দুর্নীতি সামনে আসছে। একবার বালিশ কাণ্ড তো আরেকবার অর্থ পাচার। এবার পাওয়া গেল 27 কোটির সরঞ্জাম 214 কোটিতে কেনার খবর।
রূপপুর প্রকল্পে কর্মরত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে গ্রিন সিটি। এই আবাসনের 11টি ভবনের বৈদ্যুতিক সরঞ্জাম কেনার হিসেবেই প্রায় 187 কোটি টাকার অতিরিক্ত ব্যয় শনাক্ত করেছে নিরীক্ষা বিভাগ। সূত্র বলছে, এই কেনাকাটায় সরকারি দরের তুলনায় 8 গুণ বেশি অর্থ পরিশোধ করা হয়েছে। সরকারি হিসাবে যেসব যন্ত্রপাতির দাম ছিল প্রায় 27 কোটি টাকা, সেগুলোর জন্য বিল পরিশোধ করা হয়েছে 213 কোটি 88 লাখ টাকা, অর্থাৎ অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় 186 কোটি 89 লাখ টাকা। সিএসজি কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত দর ও দাপ্তরিক প্রাক্কলনের তুলনায় অস্বাভাবিক বেশি দামে এসব যন্ত্রপাতি কিনে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করেছে। প্রতিবেদনে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য, বিল অনুমোদনকারী ও বিল পরিশোধকারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে আপত্তি ওঠা 186 কোটি 89 লাখ টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সিএজির দায়িত্বশীল একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমটিকে বলেন, নিরীক্ষায় কয়েকটি যন্ত্রপাতির দাম সরকারি দরের তুলনায় অস্বাভাবিক বেশি ধরা হয়েছে। মোট দর প্রাক্কলনের কাছাকাছি রাখা হলেও নির্দিষ্ট পণ্যে কয়েক গুণ বেশি মূল্য বসানো হয়। দর যাচাই প্রাক্কলন কমিটি গঠন ও মূল্যায়নে নিয়ম না মানায় সরকারের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং আপত্তিকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত আনার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।